হ্যালো স্টুডেন্টস, প্রবর্তন এবং ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই লেকচারে আমরা অন্তরীকরণের কিছু ক্রিয়েটিভ কোশ্চেন সমাধান করব, যেগুলো ইতিমধ্যে বিভিন্ন বোর্ডে এসেছিল। 2023 সালের সিকিউ কোশ্চেনগুলো আমরা আজকে সমাধান করব কয়েকটা বোর্ডের। এবং যদি রেসপন্স ভালো হয় তাহলে পর্যায়ক্রমে আমরা অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোর ক্রিয়েটিভ কোশ্চেনগুলো সমাধান নিয়ে আসবো। ওকে, সো প্রথম যে প্রশ্নটা আছে দেখো, তার আগে আমি বলে দিই, আমি একটু বলি যে তোমার এই অন্তরীকরণ চ্যাপ্টারটা তুমি যদি লাস্টের কয়েকটা চ্যাপ্টার করো, অন্তরীকরণের লাস্টের দিকের, অর্থাৎ তোমার পর্যায়ক্রমিক অন্তরীকরণ থেকে তুমি শুরু করবা। পর্যায়ক্রমিক অন্তরীকরণ, স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ এবং গুরুমান লঘুমান নির্ণয়, এই তিনটা চ্যাপ্টারের অঙ্ক তুমি যদি সবগুলো করে থাকো, প্র্যাকটিস করে থাকো, তাহলে কিন্তু অন্তরীকরণ থেকে ক্রিয়েটিভ কোশ্চেন করলে তুমি 8 নাম্বার কমন পাবা, খ এবং গ। দেখো কোশ্চেনগুলো তুমি যদি একটু দেখো, আমি এখানে যে কয়েকটা কোশ্চেন দিয়েছি, খতে আছে গুরুমান লঘুমান নির্ণয়, গতে আছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। এখানে কি আছে? এটা মূল নিয়মে অন্তরজ আছে, তারপরে আছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। এখানে দেখো এটা কিন্তু স্পর্শক অভিলম্বের সমীকরণ, তারপরে কি চরম মান নির্ণয় অর্থাৎ গুরুমান লঘুমান নির্ণয়। দেন এগেইন তুমি দেখতে পারতেছো যে লিমিটের সাহায্যে অন্তরজ নির্ণয়, দ্যাট মিনস এখানে তোমার অ্যাকচুয়ালি মূল নিয়মে অন্তরীকরণের কথা বলা হচ্ছে। এবং তোমার গতে এটা কিন্তু তোমার ওই যে ইনক্রিজিং ফাংশন ডিক্রিজিং ফাংশনের কনসেপ্ট থেকে একটা অঙ্ক চলে এসেছে। তো এইভাবে এই যে এটা কিন্তু স্পর্শক অভিলম্বের সমীকরণ, গুরুমান লঘুমান নির্ণয়। তো তুমি যদি কোশ্চেনগুলোকে অ্যানালাইসিস করো তাহলে দেখবা লাস্টের তিনটা চ্যাপ্টার থেকেই কিন্তু তোমার ম্যাক্সিমাম কোশ্চেন চলে আসতেছে। তো তুমি যদি লাস্টের তিনটা চ্যাপ্টার করো, তোমার 8 নাম্বার কমন আসার সম্ভাবনা খুব বেশি। বাট সবগুলা তুমি যদি অ্যান্সার করতে চাও তাহলে তো তোমাকে অবশ্যই সবগুলা চ্যাপ্টারই করতে হবে, মানে সবগুলা কনসেপ্টের অঙ্কই করতে হবে। হোয়াটএভার, আমরা এক এক করে শুরু করি। আমাদের প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2023 সালের প্রশ্ন। প্রথমে কি বলছে দেখো, প্রথম প্রশ্নটাতে বলছে যে এক্স এর সাপেক্ষে লগ এক্স ভিত্তিক এর অন্তরজ নির্ণয় করবো। এর একটা অঙ্ক লগ এক্স ভিত্তিক এ। আমরা কিন্তু ই ভিত্তিক লগের অন্তরজ বের করতে পারি, ঠিক আছে, সেটা ডিফারেন্সিয়েশন হোক বা অন্তরীকরণ হোক বা যোগজীকরণ হোক। বাট এখানে কিন্তু আছে কত, এক্স ভিত্তিক এ। সো আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে এটাকে ই ভিত্তিক লগে কনভার্ট করা। সো তুমি যদি এটাকে একটু কনভার্ট করো, কনভার্ট করে এটা এরকম হবে, ওয়াই সমান সমান দেওয়া আছে তোমার কি লগ এক্স ভিত্তিক এ, যেটাকে তুমি লিখতে পারো লগ ই ভিত্তিক লগ এক্স ভিত্তিক ই ইন্টু লগ ই ভিত্তিক এ। খেয়াল করো এখানে ই এবং এখানে ভিত্তিতে আছে, সো এই দুইটা মিলে এটা লেখা যায়। এটা আমরা ক্লাস 9 10 হায়ার ম্যাথে পড়েছিলাম। সো এইটা অ্যাকচুয়ালি কি, এইটা আমার দরকার না, আমার এক্স ভিত্তিক ই দরকার না, আমার উল্টাটা দরকার, ই ভিত্তিক এক্স দরকার। সো এইটাকে তুমি যদি উল্টাও তাহলে 1 ডিভাইডেড বাই হয়ে যাবে লগ ই ভিত্তিক এক্স, এটা হয়ে যাবে ln a, যেটা একটা কনস্ট্যান্ট, এবং কনস্ট্যান্ট যা সামনে থাকবে ডিফারেন্সিয়েশনে কোনো অংশগ্রহণ করবে না। সো তুমি অ্যাকচুয়ালি পেয়ে গেলা কি, তুমি পেয়ে গেছো উপরে আছে তোমার ln a এবং নিচে থাকবে ln x, দ্যাট মিনস ln a ইন্টু ln x ইনভার্স 1। ln a এটা একটা কনস্ট্যান্ট, তোমাকে জাস্ট ln x ইনভার্স এইটার ডিফারেন্সিয়েশনটা বের করতে হবে, ঠিক আছে। সো পরের পার্টটা আমি নিচে করে দিচ্ছি, পরের পার্টটা নিচে করে দিচ্ছি। সো এখানে তোমার কি আছে, এটা ক, ঠিক আছে, ক তোমার চলে আসতেছে y, এটা সমান সমান কি আছে ln a ln x ইনভার্স 1। তো dy dx এটা হয়ে যাবে ln a x টু দি পাওয়ার n এর ফর্মুলা, এটাকে মনে মনে x ধরো, x টু দি পাওয়ার n এর ফর্মুলা তোমার চলে আসবে -1 ইনটু ln x টু দি পাওয়ার -2। বাট যেটাকে মনে মনে x ধরতো সেটা যদি অ্যাকচুয়ালি x না হয় সেটাকে ডিফারেন্সিয়েট করে গুণ করতে হয়। তাহলে ln x এটার ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x, সেটা গুণ করতে হবে 1/x। সো তোমার ফাইনাল অ্যান্সারটা চলে আসতেছে এরকম, সামনে একটা মাইনাস, উপরে হচ্ছে ln a, নিচে থাকবে x ইন্টু ln x হোল স্কয়ার, and that will be the answer of ক। তো ক হয়ে গেল। এবার খতে দেখো একটা দৃশ্যকল্প দিছে, সেই দৃশ্যকল্পের একটা ব্যবধি দিয়ে দিছে, এই ব্যবধিতে চরম মান বের করতে হবে।
চরম মান বের করার স্টেপগুলো আমি একটু লিখে দিই। স্টেপস টু ফাইন্ড এক্সট্রিম ভ্যালু। এক্সট্রিম ভ্যালু মানে চরম মান। চরম মানটা হতে পারে তোমার গুরুমান অথবা লঘুমান, ঠিক আছে? তো আমার নাম্বার 1 স্টেপ হচ্ছে ফাইন্ড f প্রাইম x ইকুয়ালস টু 0, ঠিক আছে? ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। x ইকুয়ালস টু a এর জন্য ফার্স্ট ডেরিভেটিভ 0 হলে চরম মান আছে। এটা হচ্ছে চরম মান থাকার শর্ত, যদি ফার্স্ট ডেরিভেটিভটা 0 হয় x ইকুয়ালস টু a এর জন্য। বাট x এর যে ভ্যালুটা তুমি বের করছো দ্যাট মাস্ট বি রিয়েল নাম্বার, ঠিক আছে? রিয়েল নাম্বার হতে হবে। যদি ইমাজিনারি নাম্বার হয়, কাল্পনিক সংখ্যা হয়, তাহলে কিন্তু হবে না। তো x এর একটা বাস্তব মান পাইতে হবে যেটার জন্য ফার্স্ট ডেরিভেটিভ 0 হয়। যদি তুমি এরকম পেয়ে যাও তার মানে তোমার চরম মান আছে, এটা হচ্ছে চরম মান থাকার শর্ত। সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপ হচ্ছে ফাইন্ড সেকেন্ড ডেরিভেটিভ, ঠিক আছে? ফাইন্ড সেকেন্ড ডেরিভেটিভ। তো এইখানে তোমাকে কি করতে হবে? সেকেন্ড ডেরিভেটিভে আমরা এই ভ্যালুটা বসাবো, যেটার জন্য ফার্স্ট ডেরিভেটিভ 0 হয়েছিল সেই ভ্যালুটা আমি এখানে বসাবো। লেস দেন 0 হলে, অর্থাৎ শূন্যের চেয়ে ছোট হলে বা নেগেটিভ হলে তোমার গুরুমান থাকবে, এখানে থাকবে হচ্ছে গিয়ে গুরুমান। আর যদি তোমার গ্রেটার দেন 0 হয় তাহলে তোমার থাকবে হচ্ছে গিয়ে লঘু মান। তো প্রথম স্টেপে আমরা বুঝতে পারছিলাম চরম মান আছে। সেকেন্ড স্টেপে আমরা লেস দেন 0 হলে গুরুমান, গ্রেটার দেন 0 হলে লঘুমান, অর্থাৎ কোনটার জন্য গুরুমান কোনটার জন্য লঘুমান সেটাও বুঝতে পারলাম। বাট কত গুরুমান কত লঘুমান কত এইটা যদি তুমি বের করতে চাও তাহলে তোমাকে এই ভ্যালুটা মূল ফাংশনে বসাতে হবে, অরিজিনাল ফাংশনে বসাতে হবে। সো দিস ইজ স্টেপ 3। অরিজিনাল ফাংশনে বসিয়ে, ঠিক আছে? অরিজিনাল ফাংশনে বসিয়ে চরম মান নির্ণয়। সেকেন্ড স্টেপে এসে তুমি বুঝে যাবা যে অ্যাকচুয়ালি গুরুমান আছে না লঘুমান আছে। সাপোজ লেস দেন 0 হলো, তার মানে এ বসালে গুরুমান পাওয়া যাবে। সো গুরুমানটা কত হবে সেই এ তুমি নিয়ে এসে মূল ফাংশনে বসাবা। যদি গ্রেটার দেন 0 আসে, গ্রেটার দেন 0 আসে তার মানে হচ্ছে কি লঘুমান আছে। সো এ তুমি যদি মূল ফাংশনে বসাও তাহলে তুমি লঘুমান পেয়ে যাবা। সো দ্যাট ইজ দ্য স্টেপ। তো চলো আমরা এখন আমাদের অরিজিনাল যে ফাংশনটা ছিল সেটা নিয়ে একটু কাজ করি। সো আমার খতে কি আছে? খতে আছে 1 প্লাস 2gx প্লাস 3 ইন্টু 1 মানে gx হোল স্কোয়ার। খ 1 প্লাস 2gx প্লাস কি ছিল? 1 প্লাস 2gx প্লাস 3 ইন্টু 1 মাইনাস gx হোল স্কোয়ার এরকম ছিল, ঠিক আছে? এবং তোমাকে এখানে বলা আছে যে শূন্যের চেয়ে x বড় বা সমান π/2 এর চেয়ে ছোট বা সমান, এটা বলা আছে। এই ব্যবধিটা দেওয়া আছে। আচ্ছা gx কি ছিল? gx ছিল sin x। gx মানে হচ্ছে কি sin x। তাহলে আমরা gx এর জায়গায় sin x বসাতে পারি। আমি যদি gx এর জায়গায় sin x বসাই তাহলে 2 sin x প্লাস এটা একটু একবারে করে ফেলে, ঠিক আছে? sin x হোল স্কয়ার তার মানে হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার x। 1 মাইনাস sin স্কয়ার x মানে হচ্ছে কি cos স্কয়ার x। তাহলে এটা চলে আসবে 3 cos স্কয়ার x, ঠিক আছে? এটা হচ্ছে কি আমার মূল ফাংশন। সো রিমেম্বার ফার্স্ট স্টেপ কি ছিল? ফার্স্ট স্টেপ ছিল ফার্স্ট ডেরিভেটিভ বের করা। এখন আমি যদি ফার্স্ট ডেরিভেটিভ বের করি, ফার্স্ট ডেরিভেটিভ কি হবে? 1 এর ডেরিভেটিভ হচ্ছে 0, 2 cos x, আর এখানে আসবে কি 3 ইন্টু cos স্কোয়ার x। তাহলে cos x টাকে মনে মনে x ধরো, তাহলে x স্কোয়ারের সূত্র হচ্ছে 2 cos x। বাট cos x কে তুমি মনে মনে x ধরছিলে, সেটাকে যদি এগেইন ডিফারেন্সিয়েট করো তাহলে আসবে মাইনাস sin x। তো এখানে চলে আসবে মাইনাস sin x। দিস শুড বি ইকুয়ালস টু 0। ফার্স্ট ডেরিভেটিভ হতে হবে শূন্যের সমান। তাহলে আমার চলে আসতেছে কত? 2 cos x মাইনাস 6 sin x cos x equals to 0। যদি cos x কমন নিই বা 2 cos x কমন নিই, 1 মাইনাস
3 sin x ইকুয়ালস টু 0। সুতরাং আইদার তোমার cos x ইকুয়ালস টু 0 হবে। cos x ইকুয়ালস টু 0 হওয়া মানে কি x এর ভ্যালু π/2 হওয়া, কারণ আমরা জানি যে cos 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে কি 0। সো cos x ইকুয়ালস টু 0 হওয়া মানে x এর ভ্যালু π/2 হওয়া। আর কি আছে 1 - 3 sin x ইকুয়ালস টু 0। সো এইখান থেকে তুমি sin x এর ভ্যালুটা পেয়ে যাবে 1/3। x এর স্ট্যান্ডার্ড কোনো মানের জন্য 1/3 হয় না, যেমন π/3 বা π/4 এরকম স্ট্যান্ডার্ড কোনো ভ্যালুর জন্য 1/3 হয় না। সো এটাকে আমরা এই অবস্থায় রেখে দিলাম। সো আমি দেখতে পারতেছি যে দুইটা ভ্যালুই বাস্তব, সো আমাদের ডিসিশন হচ্ছে চরম মান আছে, ঠিক আছে। তো চরম মান যদি থাকে এবার কি করতে হবে, সেকেন্ড ডেরিভেটিভ বের করতে হবে। আমি সেকেন্ড ডেরিভেটিভটা একটু বের করে দেখি। সেকেন্ড ডেরিভেটিভ কি হবে 2 cos x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, সেকেন্ড ডেরিভেটিভ 2 cos x কে যদি ডিফারেন্সিয়েট করি, আমার সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে এইটা, ঠিক আছে। এইটার সিম্পলিফাইড রূপ হচ্ছে এইটা। সো আমি এই লাইনটাকে একটু ডিফারেন্সিয়েট করি, তাহলে 2 cos x মানে হচ্ছে গিয়ে -2 sin x, ঠিক আছে। আর এখানে কি করব, এখানে তুমি এটাকে তুমি লিখতে পারো, এইটাকে 2 sin a cos এর সূত্র দিয়ে তুমি 3 sin 2a লিখতে পারো, ঠিক আছে। আমি একটু লিখে দেই, এটাকে একটু সিম্পলিফাই করা লাগতো। যাই হোক, এটাকে আমি একটু অন্য জায়গায় সিম্পলিফাই তোমাকে করে দেখাই। এটাকে তুমি যদি সিম্পলিফাই করো না, এইটা মানে আসলে কি, এইটা মানে হচ্ছে 3 × 2 sin x cos x, তার মানে হচ্ছে গিয়ে sin 2x। সো এইটাকে ডিফারেন্সিয়েট করে এখানে লেখো 3 × sin 2x। এটা তুমি যদি ডিফারেন্সিয়েট করো তাহলে 3 তো 3 থাকবে, এখানে মাইনাস আছে 3 আছে, sin 2x কে ডিফারেন্সিয়েট করলে হবে 2 cos 2x, ঠিক আছে। এটার দরকার নেই, এটা রাফ, আচ্ছা এটা থাক। ডিফারেন্সিয়েট করলে এটা হবে, আচ্ছা। সো এটাকে তুমি লিখতে পারো -2 sin x -6 cos 2x কে তুমি লিখতে পারো 1 - 2 sin স্কয়ার x, এইভাবে লিখতে পারো। এইভাবে কেন লিখলাম, কারণ আমার x এর ভ্যালু জানা আছে এবং sin x এর ভ্যালু জানা আছে। সো সম্পূর্ণ ফাংশনটাকে আমি sin x এর ফাংশন কনভার্ট করলাম। এখন এইখানে আমি একবার x এর জায়গায় π/2 বসাবো, একবার sin x এর জায়গায় 1/3 বসাবো। কেন, কারণ এই ভ্যালুগুলোই অ্যাকচুয়ালি আমি পাইছিলাম। কোথায় পাইছিলাম, এই যে এখানে পাইছিলাম π/2 এবং 1/3, এই ভ্যালুগুলো পাইছিলাম। এই ভ্যালুগুলো আমরা একটু বসাবো। আচ্ছা, তাহলে f ডাবল প্রাইমে একবার π/2 বসাই। π/2 বসালে কি হচ্ছে দেখো, sin π/2 মানে হচ্ছে গিয়ে তোমার 1, sin π/2 মানে হচ্ছে গিয়ে 1। তো এখান থেকে তুমি পাবা -2। আর এখানে দেখো, এখানে sin π/2 মানে হচ্ছে গিয়ে 1, 1 স্কয়ার মানে 1, তাহলে 1 - 2 মানে হচ্ছে গিয়ে -1, -1 আর -6, তাহলে হয়ে যাবে +6 সমান সমান হচ্ছে গিয়ে 4, যেটা শূন্যের চেয়ে বড়। এবং আমরা বলছিলাম কি শূন্যের চেয়ে বড় হওয়া মানে হচ্ছে লঘুমান পাওয়া। সুতরাং x = π/2 তে লঘুমান আছে। সো লঘুমানটা কত, লঘুমানটা বের করতে গেলে তোমাকে কি করতে হবে, অরিজিনাল ফাংশন অর্থাৎ মূল ফাংশনে π/2 বসাতে হবে। মূল ফাংশনটা কি ছিল, মূল ফাংশন ছিল হচ্ছে যে এইটা হচ্ছে মূল ফাংশন, ঠিক আছে। এইটা হচ্ছে গিয়ে মূল ফাংশন। তো এই ফাংশনে আমরা এবার π/2 বসাবো। তো যদি আমি π/2 বসাই, তাহলে এখানে তো 1 আছে, 1 sin π/2 মানে হচ্ছে কি তোমার, sin π/2 মানে হচ্ছে কি 1। সো এখান থেকে আসবে +2, এই আসলো +2। আচ্ছা, x এর জায়গায় π/2 বসা, তাহলে cos π/2 মানে হচ্ছে গিয়ে cos 90 ডিগ্রি 0 মানে এটা 0। তো এখানে আমার থাকতেছে শুধুমাত্র 3, এখানে থাকতেছে শুধু 3। সো এটা হচ্ছে কি তোমার লঘুমান। আচ্ছা, এবার তুমি গুরুমান বসাও, গুরুমান বের করতে হবে। লঘুমান তো পাইলাম, গুরুমান পাইতে হবে। আবার f ইনভার্স, দেখো আমার sin x এর ভ্যালু ছিল 1/3, তার মানে x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে
সাইন ইনভার্স 1/3, এটা হচ্ছে এক্স এর ভ্যালু। এইটা সমান সমান কি হবে? তুমি এই যে এই ভ্যালুটা, এই সম্পূর্ণ ভ্যালুটা কোথায় বসাবা? আমার এই যে সেকেন্ড ডেরিভেটিভ যেটা আছে সেখানে বসাবা। তুমি চাইলে সাইন ইনভার্স 1/3 বসাইতে পারো, বাট সেক্ষেত্রে ক্যালকুলেশনটা জটিল হয়ে যাবে। এই জন্য আমি সাইন ইনভার্স 1/3 না বসে সম্পূর্ণটাকে সাইনের ফাংশনে কনভার্ট করছি, সরাসরি সাইন এক্স এর ভ্যালু বসাবো। তাহলে সাইন এক্স এর ভ্যালু হচ্ছে 1/3, তো এখান থেকে থাকবে -2/3 -6 ইন্টু 1 মাইনাস সাইন এক্স এর ভ্যালু হচ্ছে 1/3, তাহলে সাইন স্কোয়ার এক্স এর ভ্যালু হবে 1/9, তাহলে এখান থেকে আসবে 2/9। এটাকে একটু হিসাব নিকাশ করো কত হয়। দেখো এইটাকে হিসাব করলে আসতেছে আমার 7/9, যেটা একটা পজিটিভ সংখ্যাকে নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ করলে নেগেটিভ হবে, এবং এটা একটা নেগেটিভ সংখ্যা, এটা একটা নেগেটিভ সংখ্যা, দুইটা নেগেটিভ সংখ্যার যোগফলটা নেগেটিভ হবে। আমার কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালু নিয়ে আমি ইন্টারেস্টেড না, চিহ্ন নিয়ে ইন্টারেস্টেড, যে পজিটিভ হচ্ছে নাকি নেগেটিভ হচ্ছে এটা নিয়ে আমি ইন্টারেস্টেড। তো আমি অ্যাকচুয়ালি হিসাব করে দেখলাম যে এটা পজিটিভ, তার মানে এই সম্পূর্ণ পার্টটা হচ্ছে গিয়ে নেগেটিভ, এটা নেগেটিভ, দুইটা নেগেটিভের যোগফল হচ্ছে গিয়ে নেগেটিভ। সো আমার আর বাকি কিছু জানার দরকার নেই, ভ্যালু কত আসতেছে এটা আমার জানার দরকার নাই। আমি লিখব যে দিস ভ্যালু ইজ লেস দেন 0, এবং লেস দেন 0 হলে কি হবে? গুরুমান পাওয়া যাবে। লেস দেন 0 হলে গুরুমান পাওয়া যাবে। সুতরাং sin x equals to 1/3 এর জন্য গুরুমান আছে। গুরুমানটা বের করতে হবে। গুরুমানটা বের করতে গেলে তোমাকে অরিজিনাল ফাংশন যেটা, সেই অরিজিনাল ফাংশনে sin x এর জায়গায় 1/3 বসাতে হবে। তোমার অরিজিনাল ফাংশন কি ছিল? 1 + 2 sin x। sin x এর জায়গায় বসাবো 1/3, সো 1 + 2 × 1/3। ঠিক আছে, আর কি আছে? cos স্কয়ার x আছে। cos স্কয়ার x এর ভ্যালু আমি জানি না, বাট আমি জানি cos স্কয়ার x মানে হচ্ছে 1 - sin স্কয়ার x। তাহলে cos স্কয়ার x এর জায়গায় বসাবো 1 - sin স্কয়ার x মানে 1/3 স্কয়ার। ঠিক আছে, প্লাস 3 × 1 - 1/3 স্কয়ার। ওকে, সো 1 + 2/3 প্লাস এটা হচ্ছে 1/9, 1 - 1/9, 1 - 1/9 মানে হচ্ছে 8/9, তো 3 আসছে 24/9, 24/9। জিনিসটা তো এরকমই নাকি? এটা 1/9, 1 - 1/9 মানে 8/9, 3 আসছে 24/9। এখানে মনে কাটাকাটি করা যায় 3 দিয়ে, সো 3 আসছে 24, 3 × 3 = 9, তো 3 3 4 5 8 5 হচ্ছে গিয়ে 13। তো এটা হচ্ছে গিয়ে আরেকটা অ্যান্সার, দুইটা অ্যান্সার। ঠিক আছে, একটা হচ্ছে গুরুমান এবং এইখানে আমি বের করছি একটা হচ্ছে গিয়ে লঘুমান। তো তুমি যদি এই অঙ্কটা বুঝো, এটার ক্যালকুলেশনটা একটু কমপ্লেক্স ছিল, তো এই জন্য আমি এই অঙ্কটা করালাম। তুমি যদি এই অঙ্কটা বুঝে থাকো তাহলে গুরুমান লঘুমান নির্ণয়ের অন্য সকল অঙ্ক তুমি পারবা। ওকে, আমরা নেক্সট যে ক্রিয়েটিভ কোশ্চেনটা করবো সেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023-এর। কোশ্চেনটা একটু দেখো, কোশ্চেনটা একটু দেখো। আচ্ছা, সো এখানে কি আছে? একটা ফাংশন sin x, এখানে একটা অঙ্ক দিছে যেটা লিমিটের একটা অঙ্ক, লিমিটের একটা ছোট অঙ্ক, সহজ অঙ্ক। সো এটা আমাদেরকে করতে হবে, মূল নিয়মে অন্তরজ বের করতে হবে, এবং গতে আছে পর্যায়ক্রমিক একটা অন্তরীকরণ। ঠিক আছে, সো ক শুরু করি। কতে কি আছে দেখো, কতে আছে লিমিট x টেন্ডস টু π/2 1 - sin x, কারণ fx মানে হচ্ছে কি sin x, আর f'(x) মানে ফার্স্ট ডেরিভেটিভ, তো sin x এর ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে cos x, তো নিচে থাকবে হচ্ছে কি তোমার cos x। আচ্ছা, তো এই অঙ্ক করতে গেলে তোমরা জানো যে অ্যাকচুয়ালি sin x cos x এর বা ত্রিকোণমিতির সবগুলো সূত্রতে লিমিটটা কিন্তু টেন্ডস টু 0। তুমি sin x এর সূত্রগুলো যদি দেখো লিমিট হবে টেন্ডস টু 0, বাট এখানে লিমিট আছে টেন্ডস টু π/2। সো আমাকে লিমিটটা আগে চেঞ্জ করতে হবে। লিমিট চেঞ্জ করার উপায় কি? ধরি x এর ভ্যালুটা π/2 + h, যেখানে h টেন্ডস টু 0। ঠিক আছে, এটা আমি ধরলাম। দেখো, লিমিট এক্সিস্ট করার শর্ত হচ্ছে দুইটা, লিমিট দুইটা শর্তে এক্সিস্ট করে। যদি
তোমার লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুইটাই সমান হয়ে যায়। তো আমি এখানে π/2 প্লাস এইচ ধরছি, π/2 প্লাস এইচ বসালে অ্যাকচুয়ালি তুমি রাইট হ্যান্ড লিমিট পাবে, ঠিক আছে? π/2 প্লাস এইচ তার মানে কি রাইটে, সো তুমি রাইট হ্যান্ড ভ্যালু পাবা। তুমি চাইলে এখানে মাইনাস দিয়েও করতে পারো, মাইনাস দিয়ে করলে হবে কি লেফট হ্যান্ড লিমিট পাবা। লিমিট এক্সিস্ট করার শর্ত হচ্ছে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুইটা সমান হবে। তো যেহেতু এটা লিমিট এক্সিস্ট করে, আমি অলরেডি জানি যে এটা লিমিট এক্সিস্ট করে, এই ধরনের অঙ্ক আমি আগে করছি, সো এটা টেস্ট করে দেখানোর কিছু নাই। সো আমি জানি এবং তুমিও জানো যে এই ফাংশনটা লিমিট এক্সিস্ট করবে, সো তুমি চাইলে রাইট হ্যান্ড লিমিটও বের করতে পারো, লেফট হ্যান্ড লিমিটও বের করতে পারো, দুটোই সমান হবে। সো এই জন্য আমি প্লাস ধরে করতেছি, তুমি যদি চাও মাইনাস ধরেও করতে পারো, ইটস ইউর উইশ। আচ্ছা, তো এখানে এইটা মানে ছিল এক্স এর ভ্যালুটা টেন্স টু π/2, মানে এক্স এর ভ্যালুটা π/2 এর খুবই কাছাকাছি, খুবই কাছাকাছি। আমি ধরলাম যে ওই কাছাকাছি ভ্যালুটার সাথে এইচ যোগ করলে এক্স এর সমান হয়ে যায়, ঠিক আছে? তো সেই ভ্যালুটাই হচ্ছে এইচ, মানে এটা অ্যাকচুয়ালি সমান ছিল না, আমি কিছু একটা যোগ করে এই এক্স এবং π/2 কে সমান করলাম। সো এইচ এর ভ্যালুটা অতি ক্ষুদ্র হতে হবে, এই জন্য এইচ টেন্স টু 0। তো এখন তুমি এই সম্পূর্ণ জিনিসটাকে রিরাইট করো, এটাকে যদি তুমি এগেইন নতুন করে লেখো তাহলে কি আসবে? সুতরাং লিমিট এইচ টেন্স টু 0, উপরে হয়ে যাবে 1 মাইনাস সাইন এক্স এর জায়গায় বসাও π/2 প্লাস এইচ, নিচে cos এক্স এর জায়গায় বসাও π/2 প্লাস এইচ। তো তোমার চলে আসতেছে লিমিট এইচ টেন্স টু 0, 1 মাইনাস সাইন π/2 প্লাস এইচ, তার মানে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ যেখানে সাইন পজিটিভ, ওকে, এবং π/2 থাকলে সাইন চেঞ্জ হয়ে cos হয়ে যাবে, সো এটা হয়ে গেল cos এইচ। cos π/2 প্লাস এইচ যেটা দ্বিতীয় চতুর্ভাগ যেখানে cos নেগেটিভ, তো সামনে একটা মাইনাস আসবে, cos চেঞ্জ হয়ে যায় যেহেতু π/2 এর বিজোড় গুণিত, সো cos চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে, সাইন এইচ। আচ্ছা, উপরে আমরা সূত্র ফেলতে পারি, তাই না? উপরে আমরা সূত্র ফেলতে পারি h টেন্স টু 0, 1 মাইনাস cos h সূত্র হচ্ছে 1 মাইনাস cos 2h, সূত্র হচ্ছে 2 sin স্কয়ার x/2, সো এখানে হবে 2 sin স্কয়ার h/2, আর এটাকে sin 2h এর ফর্মুলা ফেলো যেটা হচ্ছে 2 sin h/2 ইনটু cos h/2। যদি কাটাকাটি করো, কাটাকাটি করলে তোমার অ্যাকচুয়ালি থাকবে কি, সামনে একটা মাইনাস আছে, তো সামনের মাইনাসটাকে আমরা সামনে দিলাম, এটা যদি কাটাকাটি করো তাহলে থাকবে tan h/2, tan h/2, একটা সাইন কাটা গেছে, সাইন বাই cos মানে হচ্ছে কি tan। আচ্ছা, লিমিট বসাও, লিমিট বসালে tan 0 মানে হচ্ছে কি 0, তো আমার অ্যান্সার হচ্ছে 0 এন্ড দিস ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? সো এক গেল। দুই দেখো, মূল নিয়মে x এর সাপেক্ষে 1 বাই ফাংশন অফ 3x, ফাংশন অফ 3x জিনিসটা আবার কি? ফাংশন অফ 3x মানে মূল ফাংশনে x এর জায়গায় 3x বসাতে হবে, ঠিক আছে? তো এইটা চলে আসবে 1 বাই sin 3x, সো 1 বাই sin 3x মানে হচ্ছে গিয়ে cosec 3x। সো আমাদেরকে যেটা বলছে যে cosec 3x এর মূল নিয়মে অন্তরজ বের করতে হবে, এইটা হচ্ছে কি তোমার অঙ্ক, cosec 3x এর মূল নিয়মে অন্তরজ বের করতে হবে। আচ্ছা, সো মূল নিয়মে অন্তরীকরণ নির্ণয়ের সূত্রটা তো মনে হয় তোমরা সবাই জানো। সূত্রটা কিরকম? সূত্রটা ছিল এরকম যে ধরি ধরা লাগবে না, আমাদের তো দেয়া আছে, তাই না? সো ধরা লাগবে না, তুমি সরাসরি দেয়া আছে দিয়ে লিখতে পারো বা এখানে আছে দিয়ে লিখতে পারো। আচ্ছা, সো এখানে f অফ 1 বাই f অফ 3x অলরেডি লিখে ফেলছে, সো আমি f অফ 3x আর লিখতে পারতেছি না, সো আমি অন্য কিছু লিখি, আমি g লিখি, ঠিক আছে? g লিখতে তো কোনো সমস্যা নেই, g আছে নাকি প্রশ্নে? দেখো এখানে অ্যাকচুয়ালি 1 বাই f 3x লিখছে, সো আমি অ্যাকচুয়ালি ধরতে পারতেছি না, cosec 3x কে অন্য কিছু ধরতে হবে। সো আমি যেহেতু প্রশ্নে কোথাও g নাই, আমি এটাকে g ধরি, g ফাংশন ধরি আমি। ধরি g অফ
3x ইকুয়ালস টু হচ্ছে গিয়ে cosec 3x। তাহলে আমার g অফ 3x প্লাস h, এটা কি হবে? x এর জায়গায় x প্লাস h বসাতে হবে। তাহলে এর মানে হচ্ছে গিয়ে cosec 3 ইন্টু এক্স প্লাস এইচ, তাই না? তার মানে হচ্ছে গিয়ে cosec 3x প্লাস 3h, এইটা। হ্যাঁ, সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল আমরা অনেক কিছু জানি। আমরা কি জানি? আমরা জানি যে ডি ডিএক্স অফ ফাংশনটা, সো ফাংশনটা হচ্ছে কি এখানে আমার 3x। সো ফাংশনের জায়গায় কি হবে? আমার সূত্র বলতেছে কি? সূত্র বলতেছে যে লিমিট h টেন্ডস টু 0, এইটা মাইনাস এইটা, তাই না? এইটা মাইনাস এইটা। তাহলে আমার এখানে একটু লিটারেচারে একটু ভুল হয়ে যাচ্ছে। এটা এরকম না লিখে তুমি এটাকে gx ধরো, ঠিক আছে? আমরা তো অ্যাকচুয়ালি ওইখানে আগে হিসাব নিকাশ করে ফেলছি। তো এখানে তুমি gx ধরো, এখানে gx প্লাস h ধরো। তাহলে x প্লাস h মাইনাস g অফ x ডিভাইডেড বাই কি ছিল জানো? h ছিল। এটা হচ্ছে সূত্র, তাই না? f লিখতে পারতেছি না কারণ f প্রশ্ন দেওয়া আছে, সেজন্য আমি g দিয়ে লিখতেছি। আচ্ছা, তো লিমিট h টেন্ডস টু 0 কি আছে? gx প্লাস h মানে হচ্ছে গিয়ে cosec 3x প্লাস 3h মাইনাস cosec 3x ডিভাইডেড বাই h। cosec গুলোকে সাইনে কনভার্ট করতে হবে। তো এখানে আছে লিমিট h টেন্ডস টু 0 1 বাই h, টাকে আমি এখানে লিখলাম। cosec 3x প্লাস 3h, এটাকে ভাঙলে হবে 1 বাই sin 3x প্লাস 3h, এটা হবে 1 বাই sin 3x। তো তুমি যদি লসাগু করো, লসাগু করলে কি হবে? লসাগু করলে হয়ে যাবে, নিচে আসবে sin 3x প্লাস 3h sin 3x, আর উপরে চলে আসবে sin 3x মাইনাস sin 3x মাইনাস 3h। একটা লাইন স্কিপ করলাম, অ্যাকচুয়ালি একটা লাইন স্কিপ করলাম। আচ্ছা, একটা লাইন যদি স্কিপ করি কোনো সমস্যা নেই। আমার উপরে sin c মাইনাস sin d এর সূত্র পড়বে। এটাকে sin c ধরো, এটাকে sin d ধরো। sin c মাইনাস sin d, sin c মাইনাস sin d এর সূত্র মনে আছে? 2 sin c প্লাস d বাই 2, sin c মাইনাস sin d 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। আচ্ছা, এগুলার কিন্তু কোনো কাজ নেই আপাতত, সো এগুলা আমরা যেরকম আছে সেরকমই রেখে দেই। লিমিট h টেন্ডস টু 0 1 বাই h, এখানে আছে sin 3x। আমি কি কপি করতে পারতাম? আমি মনে হয় কপি করতে পারতাম। আচ্ছা, কপি করা ট্রাই করে দেখি। অস্থির তো, নাইস। তো এখানে একটা আই আছে। উপরে দেখো sin c মাইনাস sin d এর সূত্র, সো 2 cos c প্লাস d বাই 2, এইটা প্লাস এইটা, এখানে মাইনাস কে দিছে আমি দিই, এখানে প্লাস হবে। এইটা প্লাস এইটা প্লাস এইটা ডিভাইডেড বাই 2, তাহলে কত আসতেছে বলো? 3x প্লাস 3x, তার মানে হচ্ছে গিয়ে একবারে ভেঙে ভেঙেই লিখি, বেশি লাইন স্কিপ না করি। সাইন এইটা মাইনাস এইটা, তো 3x থেকে 3x বাদ দিলে চলে গেল মাইনাস 3h, তো এখানে আসবে মাইনাস 3h ডিভাইডেড বাই 2। ফাইন। দেখো, আমি লিমিট বের করতেছি কার রেসপেক্টে? এইচ এর রেসপেক্টে। সো এইচ গুলো ইম্পর্টেন্ট, এই সাইডে এইচ গুলো রাখতে হবে। বাকি যেগুলোতে লিমিট এইচ বসাইলে জিরো, মানে লিমিট যেগুলোতে নাই, এইচ যেগুলোতে নাই, সেগুলো কিন্তু আমার দুধ ভাত। সো সেগুলোকে আমি সামনে নিয়ে আসতে পারি। যেমন sin 3x, এটা একটা দুধ ভাত, এটাকে আমি সামনে নিয়ে আসতে পারি কারণ এখানে কোনো এইচ নেই। এইটাতে এইচ আছে, তাই না? এটাতে এইচ আছে, বাট ম্যাটার করে না। দেখো, আমি অঙ্কটাকে যদি একটু এইভাবে করি, এইটার পর থেকে এইদিকে দেখো, এটার পর থেকে এইদিকে দেখো, তো তোমার আসতেছে কি? সমান সমান। তাহলে আমি কি সামনে নিয়ে আসতে চাইছি? sin 3x টাকে সামনে নিয়ে আসতে চাইছি। সো 1 বাই sin 3x
1/sin3x, ঠিক আছে গেল। আর কি বাকি আছে দেখো, এইটা এবং এইটা, এই দুটাতে এইচ এর জায়গায় শূন্য বসালে কোনো সমস্যা নেই, তো ওই দুটাকে সামনে শূন্য বসাও। আর এই যে টুটাকেও তুমি সামনে নিয়ে আসতে পারো, তো এখানে যে 1 আছে, 1 এর জায়গায় 2 লিখে দাও, 1 এর জায়গায় 2 লিখে দাও, ঠিক আছে, গুণন লিমিট h টেন্ডস টু 0। এইটা এবং এটাতে লিমিট h এর জায়গায় 0 বসালে কোনো ক্ষতি নাই, তো আমি সরাসরি দুইটা লিখতেছি। একটা হচ্ছে গিয়ে cos, কি আছে বলতো, 6x প্লাস 3h বাই 2, 6x প্লাস 3h ডিভাইডেড বাই 2। আচ্ছা, আর নিচে কি আছে, সাইন 3x প্লাস 3h, ঠিক আছে, এইটার সাথে গুণ হবে, এটার সাথে গুণ হবে লিমিট h টেন্ডস টু 0। বাকি আছে কি, এইটা গেছে, এইটা গেছে, এইটা গেছে, এইটা গেছে, বাকি আছে শুধু এইটা। এখানে আবার একটা মাইনাস আছে, মাইনাসটাকে আমি বাইরে বের করে নিয়ে আসতে পারি। তো একবারে যদি বাইরে বের করি তাহলে 2 এর সামনে একটা মাইনাস হবে, তাহলে উপরে আছে কি, উপরে আছে sin 3h ডিভাইডেড বাই 2। আর বাকি কি ছিল, এই যে সামনে একটা ছোট h, এই ছোট hটা বাকি ছিল, সেই ছোট hটাকে আমি এখানে লিখে দিলাম। ছোট hটা লেখার পরে আমি দেখতেছি যে উপরে ছিল 3h/2, এখানে আছে শুধু h, তাহলে সূত্র ফেলতে গেলে আমার নিচেও 3h/2 লাগবে, তো এখানে আমি 3h/2 লিখলাম। বাট এই যে 3/2 অতিরিক্ত লিখলাম, এটা তো অ্যাকচুয়ালি ব্যালেন্স করতে হবে, তো এইখানে একটা 3/2 দিয়ে গুণ করে দিলাম। এই গেল হচ্ছে গিয়ে তোমার সব কাহিনী, ঠিক আছে, সব কাহিনী চলে গেল। এই লাইনটা যদি বুঝো তাহলে অঙ্কটা খুবই সহজ। আচ্ছা, এবার আমাদের জাস্ট লিমিট বসাইতে হবে, আর কিচ্ছু না, লিমিট বসাইতে হবে, জাস্ট লিমিট জাস্ট বসাইতে হবে, আর কিছু না। তাহলে সামনে আছে কি দেখো, মাইনাস 2 ডিভাইডেড বাই sin 3x, এখানে 0 বসাও, 0 বসালে এটা 0 হয়ে গেল, এটা 0 হয়ে গেল, তো এটা যদি 0 হয়ে যায়, এটা হচ্ছে cos 3x, উপরে থাকতেছে cos 3x, নিচে থাকতেছে sin 3x, sin 3x। লিমিট sin x বাই x মানে হচ্ছে গিয়ে 1, তার মানে এই সম্পূর্ণ যে ভ্যালুটা, সেই ভ্যালুটা হচ্ছে গিয়ে 1, সো এটার বদলে তুমি 1 লিখবা, সাথে আছে একটা 3/2। তো এটাকে যদি একটু সিম্পলিফাই করো, কি আসে বলো, এটাকে সিম্পলিফাই করলে চলে আসতেছে 2 2 কাটা গেল, 3 আছে, সো সামনে 3 আসবে। sin 3x মানে কি, sin 3x মানে হচ্ছে কি, সামনে একটা মাইনাস আছে, 1/sin 3x মানে হচ্ছে কি cosec 3x, cosec 3x, আর cos 3x বাই sin 3x মানে হচ্ছে গিয়ে cot 3x, and that is your answer. আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে মূল নিয়মে অন্তরীকরণ সবগুলো অঙ্ক তোমরা পারবা। ওকে ফাইন, আমাদের গ বাকি ছিল তাই না, গতে কি চাইছিল, এইটা হলে দেখাও যে এইটা ফাইন। তাহলে y equal to fa sin inverse x, y equal to fa sin inverse x, গ করব আমরা, গ y equals to fa sin inverse x। f ফাংশনটা কি ছিল, f ফাংশনটা ছিল হচ্ছে sin x, তার মানে এই যে sin x এর x এর জায়গায় আমাকে ওই a sin inverse x টা বসাইতে হবে। f ফাংশনটা ছিল sin x, তাহলে sin x এর x এর জায়গায় আমি বসাবো a sin inverse x। তাহলে কি আসলো জিনিসটা, বিষয়টা কি আসলো, sin x এর জায়গায় বসাবো a sin inverse x, এটা হচ্ছে y এর ভ্যালু। পর্যায়ক্রমিক অন্তরীকরণের অঙ্ক, প্রশ্নে খেয়াল করবা ম্যাক্সিমাম কতবার ডিফারেন্সিয়েশন করা আছে, যেমন এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ, এটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ, তার মানে ম্যাক্সিমাম 2 বার ডিফারেন্সিয়েট করতে হবে। আমরা ওই অঙ্কটাকে ম্যাক্সিমাম 2 বার ডিফারেন্সিয়েট করি। তুমি যদি এটাকে 2 বার ডিফারেন্সিয়েট করো, তাহলে dy ডিভাইডেড বাই dx ভ্যালুটা চলে যাবে sin, এটাকে মনে মনে x ধরো, তাহলে sin x কে ডিফারেন্সিয়েট করলে হয় cos x, cos x মানে a sin ইনভার্স x, বাট যেটাকে তুমি মনে মনে x ধরছো সেটা যদি x না হয় তাহলে ওটাকে ডিফারেন্সিয়েট করে গুণ করতে হবে, সো a sin ইনভার্স x, এটাকে এগেইন ডিফারেন্সিয়েট করতে হবে। তো তোমার dy dx এর ভ্যালুটা চলে আসতেছে cos a sin ইনভার্স x, a একটা কনস্ট্যান্ট, আর sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1/√1 - x², তো √1 - x²।
খেয়াল রাখবা হরে যদি কিছু থাকে সেটা দিয়ে উভয় পক্ষকে গুণ করতে হবে। পর্যায়ক্রমিক অন্তরীকরণে হরে কিছু রাখা যাবে না। সো হরে যখনই আমার এটা চলে আসছে এটা দিয়ে আমি উভয় পক্ষকে গুণ করব। এবং আরেকটা জিনিস মাথায় রাখবা, যদি স্কোয়ার রুট থাকে তাহলে উভয় পক্ষে বর্গ করব। তাহলে দুইটা কাজ করতে হবে। এক, হরে এই জিনিসটা আছে এইটা দিয়ে উভয় পক্ষকে গুণ করতে হবে, এবং যেহেতু স্কোয়ার রুট আছে তাহলে উভয় পক্ষকে বর্গ করতে হবে। তো দুইটাকে যদি আমি একত্রে করি, ওই জিনিসটা এই সাইডে এসে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার, বর্গ করে দিছি, বর্গ করার কারণে স্কোয়ার রুটটা উঠে গেছে। সাথে আছে ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স হোল স্কোয়ার, ঠিক আছে। আর এই সাইডে কি আছে, এই সাইডে আছে এ, তো একটা এ স্কোয়ার, এবং এইটার উপরে যদি তুমি স্কোয়ার করো তাহলে হবে কস এ সাইন ইনভার্স এক্স স্কোয়ার। ক্লিয়ার? একই সাথে দুইটা কাজ করছি, বর্গ করছি এবং হর দিয়ে গুণ করে দিছি। তো আমার এখানে আছে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার এ স্কোয়ার। দেখো এটা কসে আছে, আমি যদি এটাকে সাইনে কনভার্ট করতে পারি, এই জিনিসটাকে যদি সাইনে কনভার্ট করতে পারি, সাইনে কনভার্ট করতে পারলে কিন্তু আমি ওয়াই লিখতে পারবো। সো যখন আমি ওয়াই লিখবো আমার ডিফারেন্সিয়েট করাটা ইজি হয়ে যাবে। তো আমার এখন কাজ হচ্ছে কসটাকে সাইনে কনভার্ট করা, যেন আমি সাইনের জায়গায় ওয়াই লিখতে পারি। তো এটাকে যদি আমি সাইনের মাধ্যমে কনভার্ট করি তাহলে জিনিসটা হবে এরকম 1 মাইনাস সাইন এ সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার। কারণ আমরা সবাই জানি যে কস স্কোয়ার এক্স মানে হচ্ছে কি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। এবার খেয়াল করো তো, এই ভ্যালুটা ওয়াই না, এই ভ্যালুটা হচ্ছে ওয়াই। আমি এই জিনিসটাকে লিখতে পারবো 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তো এটা আছে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স হোল স্কোয়ার এ স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, জীবনের এই পর্যায়ে এসে তোমাকে সেকেন্ড ডেরিভেটিভ বের করতে হবে। এটা ছিল ফার্স্ট ডেরিভেটিভ, একবার ডিফারেন্সিয়েট করছি আমরা, একবার ডিফারেন্সিয়েট করে জাস্ট সিম্পলিফাই করে এতটুকু বের করলাম। এবার আমরা সেকেন্ড ডেরিভেটিভটা বের করব। সেকেন্ড ডেরিভেটিভ এখন বের করতে হবে। এইখানে তোমাকে ফেলতে হবে ইউভি এর ফর্মুলা। দিস ইজ ইউ, দিস ইজ ভি। এটাকে তুমি ধরবা ইউ, এটাকে তুমি ধরবা ভি। সো ইউভি এর ফর্মুলা ফেলো। ইউভি এর ফর্মুলাটা মনে আছে? ইউকে ঠিক রেখে ভিকে ডেরিভেটিভ করতে হবে, প্লাস ভিকে ঠিক রেখে ইউকে ডিফারেন্সিয়েট করতে হবে। সো আমি যদি ইউকে ঠিক রেখে এটাকে ভি ধরছি, এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে কি হয় চলো দেখি। তাহলে আমার 1 মাইনাস এক্স স্কোয়ারকে ঠিক রেখে এইটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। মনে মনে ভিতরে ব্র্যাকেটের ভিতরে জিনিসটাকে মনে মনে এক্স ধরো, তাহলে এক্স এর ডেরিভেটিভ হচ্ছে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x, 2 dy dx। বাট যেটাকে তুমি মনে মনে এক্স ধরছিলা ব্র্যাকেটের ভিতরে জিনিসটা, সেটা যেহেতু এক্স না, এটাকে ডিফারেন্সিয়েট করে গুণ করতে হবে। তাহলে dy dx কে এগেইন ডিফারেন্সিয়েট করলে হয় সেকেন্ড ডেরিভেটিভ। এইখানে আসলো d স্কোয়ার y dx স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, ইউকে ঠিক রেখে ভিকে ডিফারেন্সিয়েট করলাম, প্লাস ভিকে ঠিক রেখে ইউকে ডিফারেন্সিয়েট করতে হবে। সো এটার সাথে প্লাস আসবে, প্লাস আসবে ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার। এটাকে ঠিক রেখে 1 মাইনাস এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করতে হবে। 1 কে ডিফারেন্সিয়েট করলে 0, এক্স স্কোয়ারকে করলে হয় 2x। তাহলে এখান থেকে আসবে মাইনাস 2x, মাইনাস 2x ইকুয়াল। ঠিক আছে, এটা ইকুয়াল আর এই সাইডের টুকু গেল। এবার এখানে দেখো এখানে কি আছে, এ স্কোয়ার। আচ্ছা এটা ব্র্যাকেটটা ভেঙে দিই আমি, ব্র্যাকেটটা যদি ভেঙে দিই তাহলে এ স্কোয়ার ব্র্যাকেটটা ভাঙার দরকার নেই। ডিফারেন্সিয়েট করো, এটাকে ডিফারেন্সিয়েট করো। 1 কে ডিফারেন্সিয়েট করলে আসে হচ্ছে কি 0 মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, ওয়াইটাকে মনে মনে এক্স ধরো। সো এক্স স্কোয়ার হলে হতো 2x, তাহলে আগে আমি লিখবো 2x মানে হচ্ছে কি ওয়াই। বাট অ্যাকচুয়ালি ওয়াই কে আমি এক্স ধরছিলাম, ওয়াই কে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। ওয়াই কে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করো তাহলে আসবে ডিওয়াই ডিএক্স। গেল। এখন সবগুলোকে এই সাইডে নিয়ে আসো।
প্রমাণে কি ছিল আমার? প্রমাণে এক সাইডে 0, তাহলে বাকি সবগুলোকে এই সাইডে নিয়ে আসো। আচ্ছা, তো সবগুলোকে যদি আমি এই সাইডে নিয়ে আসি তাহলে কি আসতেছে দেখো, 1 - x² ইন্টু 2 dy dx d² y dx², ঠিক আছে, মাইনাস 2x dy dx হোল স্কোয়ার, ঠিক আছে। আর a² ইন্টু 0 মানে হচ্ছে কি 0, আর a² ইন্টু এইটাকে এই সাইডে নিয়ে আসলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। সো এটা প্লাস a² ইন্টু 2y dy dx ইকুয়ালস টু 0। খেয়াল করো এই 2 dy dx 2 dy dx 2 dy dx এটা সব জায়গায় থাকে। ম্যাক্সিমাম অঙ্ক তোমার এই যে এই পর্যায়ক্রমিক অন্তরীকরণ নির্ণয়ের ম্যাক্সিমাম অঙ্কে 2 dy dx দিয়ে ভাগ করা যায়। তুমি যদি একটু খেয়াল করো, সবগুলো অঙ্ক যদি করো তাহলে দেখবা ম্যাক্সিমাম অঙ্ক তুমি 2 dy dx দিয়ে উভয়পক্ষকে কাটাকাটি করতে পারতেছো। সো আমরা 2 dy dx দিয়ে যদি উভয়পক্ষকে ভাগ দিয়ে দেই, ভাগ দিলে ফাইনাল রেজাল্টটা কি আসবে? ফাইনাল রেজাল্টটা আসতেছে আমার 1 - x², 2 dy dx ভাগ চলে গেছে সম্পূর্ণটা থেকে, d² y dx², এখানে কি আছে মাইনাস x dy dx, যেহেতু একটা dy dx ভাগ চলে গেছে, আর এখানে কি থাকতেছে প্লাস a², 2 dy dx চলে গেছে, সাথে আছে y ইকুয়ালস টু 0, এন্ড এইটাকে প্রমাণ করতে বলছে। সো প্রমাণটা হয়ে গেল, রাইট। আমরা একটু দেখে নিই প্রমাণটা হয়েছে কিনা। প্রশ্ন কি এটাই ছিল? রাইট, এক্স্যাক্টলি এটাই ছিল। ওকে, তুমি যদি নিয়ম অনুযায়ী আগাও না, প্রমাণে কি করতে বলছে এটা তোমাকে দেখতেও হবে না। তুমি যদি সিস্টেমেটিক ওয়েতে আগাও তাহলে তুমি অঙ্ক এক মাথায় শুরু করবা, আর এক মাথায় তোমার প্রমাণ চলে আসবে, ঠিক আছে। প্রমাণে কি চাইছে, পর্যায়ক্রমিক অন্তরীকরণ, এটা দেখতেই হয় না। তুমি সিস্টেমেটিক আগালে অলরেডি প্রমাণটা চলে আসবে অটোমেটিক্যালি। আচ্ছা, তারপরে দেখো আমরা ময়মনসিংহ বোর্ড 2023-এর করবো। ময়মনসিংহ বোর্ডের আগের অঙ্কটাও ছিল, এটাও ময়মনসিংহ বোর্ড। এইটার ডেরিভেটিভ বের করতে হবে। এইটা মানে কি আসলে? এইটা সহজ একটা অঙ্ক। এইটা মানে হচ্ছে y সমান সমান তুমি যদি ধরো x² x হোল টু দি পাওয়ার x, এর মানে হচ্ছে mn, a⁴mn, সূত্র হচ্ছে a⁴m হোল টু দি পাওয়ার n মানে হচ্ছে a⁴mn। তাহলে এই পাওয়ার x এবং এই x গুণ করলে হচ্ছে x², ঠিক আছে। এটা করার একটা ডিরেক্ট ফর্মুলা আছে। ডিরেক্ট ফর্মুলাটা তোমরা চাইলে পরীক্ষায়ও ব্যবহার করতে পারবা। 2 নম্বরের অঙ্কে আসলে ব্যবহার করতে পারবা, 4 নম্বরের অঙ্ক আসলে ব্যবহার না করাই ভালো। তো আমি তোমাকে ডিটেলস মেথডেই করে দেখাই, ফর্মুলা ইউজ না করে আমি তোমাকে ডিটেলস মেথডেই করে দেখাই। সো কতে কি বলছে, y ইকুয়ালস টু x² বোথ সাইডে লগ নিয়ে নাও। লগ মানে ই ভিত্তিক লগ। সো ln y, লগ নিলে পাওয়ারটা সামনে চলে আসবে, ডিফারেন্সিয়েট করো। তো ln y, এটাকে মনে মনে x ধরো, yটাকে মনে মনে x ধরো। সো ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x, x মানে এখানে y। দেন যেটাকে তুমি অ্যাকচুয়ালি x ধরছো সেটা তো অ্যাকচুয়ালি x না, সেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি y। y কে ডিফারেন্সিয়েট করলে হয় dy/dx ইকুয়ালস টু, এখানে uv এর ফর্মুলা পড়বে, দিস ইজ u, দিস ইজ v। সো uv এর ফর্মুলা যদি আমি ফেলি, x² কে ঠিক রেখে ln x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1/x প্লাস ln x কে ঠিক রেখে x² কে ডিফারেন্সিয়েট করলে হয় 2x। সমান সমান। সো আমার দরকার হচ্ছে dy dx এর ভ্যালু। dy dx এটা হয়ে যাবে এই y ওই সাইডে যে গুণ হবে। y মানে কি? y মানে হচ্ছে x² হোল টু দি পাওয়ার x, ঠিক আছে। আচ্ছা, এখানে কাটাকাটি করলে এখানে থাকতেছে হচ্ছে কি তোমার শুধু x, এবং এখানে থাকতেছে 2x ln x, 2x ln x। সো দিস উইল বি ইওর অ্যান্সার। একটা জিনিস তোমরা জানো কিনা, x² x এবং x² দুইটা কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে। দুইটা কিন্তু আলাদা জিনিস। এখানে কোনো ব্র্যাকেট নাই, বাট বাই ডিফল্ট তুমি যদি ব্র্যাকেটিং করতে চাও, তোমাকে ব্র্যাকেটিংটা এইভাবে করতে হবে, ঠিক আছে। এইটা মানে কি,
এইটা মানে কি, এইটা মানে হচ্ছে গিয়ে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, বাট এইটা মানে কি, এইটা মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স, ব্র্যাকেটিংটা এরকম হবে, ঠিক আছে। যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 4, এটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 4 12, বা 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 4, এটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 4, অর্থাৎ 81। সো খেয়াল করো দুইটার মাঝে কিন্তু বিস্তর পার্থক্য, তাই না? দুইটার মাঝে কিন্তু পার্থক্য অনেক বেশি। এই দুইটা একটু মাথায় রাখবে, এই দুইটা আবার গুলা ফেলো না, দুইটা কিন্তু দুই ক্যাটাগরির অঙ্ক, ঠিক আছে, দুইটা দুই ক্যাটাগরির অঙ্ক। ওকে, আমরা ক করলাম। এবার দেখো তো, এবার খতে যে প্রশ্নটা করছে এত বক্ররেখার, অর্থাৎ এফ এক্স ওয়াই, অর্থাৎ এই যে প্রথম যে ফাংশনটা দিচ্ছে সেই প্রথম ফাংশনটার 3,2 বিন্দুতে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ বের করো। স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ বের করতে গেলে আমরা যেটা করব, আমরা ফার্স্ট ডেরিভেটিভ বের করব। ফার্স্ট ডেরিভেটিভটা স্পর্শকের ঢাল ইন্ডিকেট করে, অলওয়েজ মনে রাখবো ফার্স্ট ডেরিভেটিভ স্পর্শকের ঢাল ইন্ডিকেট করে। ফার্স্ট ডেরিভেটিভ মানে হচ্ছে স্পর্শকের ঢাল। স্পর্শকের ঢাল তুমি যদি পেয়ে যাও, স্পর্শক এবং অভিলম্ব এরা হচ্ছে পরস্পর লম্ব রেখা। তো আমরা জানি দুইটা লম্ব রেখার ঢালের গুণফল হয় -1। তো তুমি যদি স্পর্শকের ঢালটা পেয়ে যাও, তাহলে অভিলম্বের ঢালটা তুমি অটোমেটিক বের করতে পারবা, ওইটা তোমার টেনশন না। তোমার টেনশন হচ্ছে স্পর্শকের ঢাল বের করা, এবং এইটা বের করতে গেলে তোমাকে ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। ফাংশনটা কি ছিল? ফাংশনটা ছিল y স্কয়ার -4x - 6y, y স্কয়ার -4x - 6y +20 এখানে ইকুয়াল 0 দিছে, সো +20 ইকুয়াল 0। আমরা কি করব, এটাকে ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে। ডিফারেন্সিয়েট যদি করি, ডিফারেন্সিয়েট করলে একবারে করি, ঠিক আছে, একবারে করি। y স্কয়ারকে করলে হবে 2y dy dx -4, x এর সাপেক্ষে করতেছি, সো x কে করলে 1 হচ্ছে -6, y কে করলে হবে dy divided by dx plus this is constant, so এটা 0 equals to 0। সো আমার দরকার হচ্ছে dy dx এর ভ্যালু। dy dx তুমি যদি কমন নাও, কমন নিলে এখানে আছে 2y এবং এইটার সাথে আছে -6, বাকি সবকিছুকে ওই সাইডে ট্রান্সফার করে দাও, সো 4 ওই সাইডে যে হয়ে যাবে +4, এই তো। সো dy dx এটা সমান সমান আসতেছে কত, 4 ডিভাইডেড বাই 2y - 6। এবার তুমি বিন্দুটা দেখো, এই যে এটা আসছে, এটা হচ্ছে বক্ররেখার স্পর্শকের ঢাল। কত বিন্দুতে? যে কোনো বিন্দুতে, এটা হচ্ছে যে কোনো বিন্দুতে। বাট তোমাকে যে কোনো বিন্দু বের করতে বলে নাই, একটা স্পেসিফিক পয়েন্টে ঢাল বের করতে বলছে। সেই স্পেসিফিক পয়েন্টটা কত? সেটা হচ্ছে 3,2। সো এখন আমরা 3,2 বিন্দুতে বের করব। সুতরাং dy ডিভাইডেড বাই dx, 3,2 যে বসাবা এটা এইভাবে লেখে, 3,2 একটা লম্বা দাগ দিয়ে 3,2। তো তুমি y এর জায়গায় 2 বসাবা, x এর জায়গায় 3 বসাবা, এখানে x নাই, তো 3 বসাইতে হচ্ছে না আমার। 2 y এর জায়গায় বসাবো হচ্ছে কি 2 -6 সমান সমান 4 ডিভাইডেড বাই 2 দুগুণে 4 -6, তাহলে -2, অর্থাৎ -2। তাহলে আমরা বলছিলাম যে বিন্দু বসে dy dx এ বিন্দু বসালে যে ঢালটা আসে সেটা হচ্ছে স্পর্শকের ঢাল। 3,2 বিন্দুতে স্পর্শকের ঢাল, দিস ইজ -2। এবার দেখো তুমি একটা বিন্দু জানো, একটা ঢাল জানো। বিন্দু এবং ঢাল জানলে রেখার সমীকরণ হচ্ছে y - y1 ইকুয়াল টু m ইন্টু x - x1, যেখানে x1 y1 হচ্ছে গিয়ে তোমার বিন্দু এবং m হচ্ছে ঢাল। সুতরাং স্পর্শকের সমীকরণ সেটা হচ্ছে y - y1, y1 কত, y1 হচ্ছে এখানে 2, ইকুয়াল টু m, m মানে হচ্ছে কি ঢাল, সো এটা হচ্ছে -2 x - 3, x - 3। তো এটাকে একটু সিম্পলিফাই করবে, এটাকে সিম্পলিফাই করলে তুমি হোপফুলি অ্যান্সার পেয়ে যাবা।
তোমার একটু বোর্ড পরীক্ষাগুলোতে একটু সিম্পলিফাই করে দেখাতে হবে, ঠিক আছে? বোর্ড পরীক্ষায় সিম্পলিফাই করবা, অ্যাডমিশনে সিম্পলিফাই করতে হবে না, অ্যাডমিশনে এই অবস্থায় যদি রেখে দাও হয়ে যাবে। সো এর একটা অ্যান্সার, এর একটা অ্যান্সার। আচ্ছা, স্পর্শকের সমীকরণ তো পাইলাম, অভিলম্ব লাগবে তাই না? অভিলম্বের ঢাল কত হবে? স্পর্শকের ঢালকে উল্টাবা, চিহ্নকে উল্টাবা, ভ্যালুটাকে উল্টাবা, তাহলে তোমার অভিলম্বের ঢাল চলে আসবে। উল্টাইতে হবে কেন? কারণ আমরা জানি যে স্পর্শকের ঢাল এবং অভিলম্বের ঢালের গুণফলটা -1 হবে। সে গুণফলটা -1 বানাইতে গেলে ভ্যালুটাকে উল্টাইতে হবে, চিহ্নটাকে উল্টাইতে হবে। আবার আবার 3,2 বিন্দুতে অভিলম্বের ঢাল, ঠিক আছে? এখানে মাইনাস আছে, সো প্লাস হবে, 2 আছে তাহলে হাফ হবে, তাহলে অভিলম্ব যেটা তোমার অভিলম্ব সেটা হবে y - y1। y1 মানে কি? কোটি, তাহলে 2। m মানে হচ্ছে কি হাফ, x - x1, x1 মানে কত? 3। এটাকে সিম্পলিফাই করতে হবে, 2y - 4 = x - 3। সো x - 2y, 4 হয়েছে, এটা গেলে প্লাস হয়ে যাবে, সো +1 = 0 and that will be your another answer. ক্লিয়ার? ওকে, ফাইন। গতে বলছে ফাংশনটার গুরুমা লঘুমান নির্ণয় করো। গুরু লঘুমান আমি প্রথমেই করাইছি, একবারে প্রথম যে অঙ্কটা করাইছি সেটা যদি তুমি বুঝে থাকো তাহলে এখানে যে ফাংশন দিচ্ছে সেটা গুরু লঘুমান বের করা আসলে কোনো বিষয় না। সো তোমরা নিজেরা করবা, ঠিক আছে? গুরু লঘুমান একবারে সিম্পল অঙ্ক, এটা তোমাদের পারা উচিত। এখানে দেখো কি বলছে, এটা রাজশাহী বোর্ড 2023-এর অঙ্ক, রাজশাহী বোর্ড 2023। প্রশ্নটা একটু দেখো। আচ্ছা, সো এই ফাংশনটা ডিওয়াই ডিএক্স বের করতে হবে তো, তাই না? ক y = sin√x, এটাই তো। তাহলে ডিওয়াই ডিএক্স কি হবে? ডিওয়াই ডিএক্স হয়ে যাবে √x, √x, এই সম্পূর্ণ জিনিসটাকে x ধরো মনে মনে, এইটা সম্পূর্ণটা হচ্ছে কি তোমার x, সম্পূর্ণটা যদি x হয় তাহলে √x এর সূত্র হচ্ছে 1/2 √x, 1/2 √x। বাট যেটাকে তুমি x ধরছো সেটা যদি x না হয় তাহলে ওটাকে এগেইন ডিফারেন্সিয়েট করতে হবে। সো sin√x কে ডিফারেন্সিয়েট করতে হবে, 2√sin√x। এবার sin x, মনে মনে √x টাকে x ধরো, তাহলে sin x কে ডিফারেন্সিয়েট করলে হবে cos x, তাহলে এটার সাথে আসবে cos√x। বাট √x টা তো অ্যাকচুয়ালি x না, সো √x কে এগেইন ডিফারেন্সিয়েট করতে হবে। √x কে x ধরছিলা, সেই √x কে ডিফারেন্সিয়েট করতে হবে। এখানে খেয়াল করো, cos√x কাটাকাটি করব, কাটাকাটি যাচ্ছে না তো অ্যাকচুয়ালি। আচ্ছা, উপরে লিখি cos√x টু √sin√x, আর √x কে ডিফারেন্সিয়েট করলে হবে 1/2 √x। এটাকে আর বেশি সিম্পলিফাই করার দরকার নেই, এটাকে এভাবেই রেখে দাও। 2 গুণ করলে সর্বোচ্চ তুমি 4 পাবা, তো 4 লিখতে পারো, আর বেশি সিম্পলিফাই করার দরকার নেই, এভাবেই রেখে দাও। কত প্রশ্ন করছে লিমিটের সাহায্যে এফএক্স এর অন্তরজ বের করো। মূল নিম্ন অন্তরজ বের করতে বলছে, এটা সহজ অঙ্ক, ঠিক আছে? এটা মানে হচ্ছে গিয়ে তোমার মূল নিয়মে অন্তরজ, লিমিটের সাহায্যে মানে হচ্ছে কি মূল নিম্ন অন্তরজ, ঠিক আছে? সহজ অঙ্ক, বইয়ের অঙ্ক, এটা পারা উচিত। গতে দেখো কি বলছে, এটা একটা ভালো প্রশ্ন। কোন ব্যবধিতে হ্রাস পায়? কোন ব্যবধিতে হ্রাস পায়, দ্যাট মিনস হচ্ছে কি এটা হ্রাস পাওয়া মানে হচ্ছে কি ডিক্রিজিং ফাংশন, DECREASING, ডিক্রিজিং ফাংশন, ঠিক আছে? আর বৃদ্ধি পায়, কথাটার মানে হচ্ছে গিয়ে তোমার ইনক্রিজিং ফাংশন, SING, ইনক্রিজিং ফাংশন, ঠিক আছে? ডিক্রিজিং ফাংশন, ইনক্রিজিং ফাংশন বলতে আসলে কি বোঝায়? ডিক্রিজিং ফাংশন মানে হচ্ছে যদি তোমার ফার্স্ট ডেরিভেটিভ শূন্যের চেয়ে ছোট হয়, ফার্স্ট ডেরিভেটিভ শূন্যের চেয়ে ছোট হয়, এটা জি ফাংশন তো। সো ফার্স্ট ডেরিভেটিভ বের করবা,
শূন্যের চেয়ে ছোট বা সমান হলে সেটা ডিক্রিজিং ফাংশন। এবং ইনক্রিজিং মানে কি, ফার্স্ট ডেরিভেটিভ বের করবা, সেটা শূন্যের চেয়ে বড় বা সমান হলে সেটা ইনক্রিজিং ফাংশন। এটা হচ্ছে ডিক্রিজিং এবং ইনক্রিজিং ফাংশনের কন্ডিশন। তাহলে আমরা কি করব, আমরা ইকুয়াল জিরো ধরে একটা সমাধান করব, অসমতার সমাধান করব, মানে অসমতা ধরবো, মানে ইকুয়াল ধরে আমরা সমাধান করব। সমাধান করে আমরা একটা সংখ্যা রেখায় দেখব যে কোন ব্যবধিতে শূন্যের চেয়ে ছোট হচ্ছে, কোন ব্যবধিতে শূন্যের চেয়ে বড় হচ্ছে। চলো অঙ্কটা করলে বুঝতে পারবা। ফাংশনটা কি ছিল, আমরা গ করতেছি, ঠিক আছে। এখানে এখানে জি অফ এক্স এটা সমান সমান কি দেওয়া আছে দেখো, 17 মাইনাস 15x, 17 মাইনাস 15x, 17 মাইনাস 15x প্লাস 9x স্কোয়ার মাইনাস এক্স কিউব, প্লাস 9x স্কোয়ার মাইনাস এক্স কিউব। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করো, জি প্রাইম এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা 0 মাইনাস 15 প্লাস 18x মাইনাস 3x স্কোয়ার, রাইট। এখন এটা ইকুয়ালস টু 0 হলে, জি প্রাইম এক্স ইকুয়ালস টু 0 হলে, 0 হলে তুমি কি পাচ্ছ, 0 হলে তুমি পাচ্ছ যখনই তুমি ইকুয়াল 0 দিবা, তো সবগুলো চিহ্ন তুমি উল্টায় লিখতে পারো। আমি একটা লাইন এক্সট্রা লিখি, মাইনাস 15 প্লাস 18x মাইনাস 3x স্কোয়ার ইকুয়ালস টু 0। নাও লিখতে পারতাম, তোমাদের বোঝার সুবিধার্থে একটা লাইন এক্সট্রা লিখলাম। এই সবগুলোকে ওই সাইডে ট্রান্সফার করে দাও, ঠিক আছে। সবগুলোকে ওই সাইডে ট্রান্সফার করো, ওই সাইডটাকে এই সাইডে লেখো, আর এই সাইডের শূন্যটাকে ওই সাইডে লেখো, মানে সোজা বাংলা চিহ্নগুলো সব চেঞ্জ করে দাও। তাহলে 18x প্লাস 15 ইকুয়ালস টু 0, ঠিক আছে। 3 দিয়ে ভাগ করো, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 ইকুয়ালস টু 0। তো তোমরা সবাই জানো এটা হবে এক্স মাইনাস 3 2 5, তাই না, এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0। এটা একটু সিকোয়েন্সে লিখবা, যেমন আমি চাইলে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 লিখতে পারতাম, বাট আমি 2টাকে সামনে রাখছি, 3টাকে পিছনে লিখছি। কেন লিখছি সেটা এখনই বুঝতে পারবা। আমরা একটা সংখ্যা রেখা আঁকবো, সংখ্যা রেখায় এইটা ইকুয়াল 0 ধরলে কি আসে, এইটা ইকুয়াল 0 ধরলে আসে এক্স এর ভ্যালু 2। সো সংখ্যা রেখায় আমি 2 রাখবো, এবং এইটা ইকুয়াল 0 ধরলে এক্স এর ভ্যালু আসে 3, সংখ্যা রেখায় আমি 3 রাখবো, ঠিক আছে। সংখ্যা রেখায় আমি 3 রাখবো। তাহলে সংখ্যা রেখাটা 3 ভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে 2 এর চেয়ে ছোট, এদিকে আছে মাইনাস ইনফিনিটি, এদিকে আছে প্লাস ইনফিনিটি। একটা হচ্ছে 2 এর চেয়ে ছোট, একটা হচ্ছে 2 3 এর মাঝে, আর একটা হচ্ছে 3 এর চেয়ে। মনে মনে 2 এর চেয়ে ছোট যে কোনো একটা সংখ্যা বলো, 2 এর চেয়ে ছোট যে কোনো একটা সংখ্যা বলো মনে মনে, সাপোজ 0। তো 0 যদি তুমি এখানে বসাও, 0 বসালে দেখো আসতেছে -2। ভ্যালু নিয়ে আমি চিন্তা করতেছি না, চিহ্ন নিয়ে চিন্তা করতেছি। -2 তার মানে একটা মাইনাস আসবে। শূন্য বসালে কত আসতেছে, -3, তার মানে মাইনাস আসবে। তাহলে এই রিজিয়নটাকে আমরা বলি মাইনাস মাইনাস রিজিয়ন, ঠিক আছে, মাইনাস মাইনাস রিজিয়ন। তুমি শূন্য না বসে অন্য যে কোনো ভ্যালু বসাইতে পারতে, আমি বলছি 2 এর চেয়ে ছোট যে কোনো ভ্যালু। 2 এর চেয়ে ছোট যে কোনো ভ্যালু বসায় দেখো, এইটার চিহ্ন নেগেটিভ আসবে, এইটার চিহ্ন নেগেটিভ আসবে। 3 এর চেয়ে বড় যে কোনো একটা ভ্যালু বলো, 3 এর চেয়ে বড় যে কোনো একটা ভ্যালু, সাপোজ 5 বসালে এটা আসতেছে পজিটিভ, এটা আসতেছে পজিটিভ। তো এই রিজিয়নটাকে আমরা বলি পজিটিভ পজিটিভ রিজিয়ন, ঠিক আছে। 2 আর 3 এর মাঝে যে কোনো একটা ভ্যালু বলো, সাপোজ কত 2.5। তো 2.5 বসালে দেখো এটা পজিটিভ আসতেছে, এইটা নেগেটিভ আসতেছে, তার মানে এই রিজিয়নটা হচ্ছে পজিটিভ নেগেটিভ রিজিয়ন। এবার তুমি খেয়াল করো দুইটা জিনিস, দেখো যদি 2 হতো 3 হতো তাহলে তো সমান হতো। আমি কি বলছিলাম দেখো তো, ইনক্রিজিং হওয়ার শর্ত, ডিক্রিজিং হওয়ার শর্ত কি, ডিক্রিজিং হতে গেলে লেস দেন অর ইকুয়াল 0 হতে হবে, ডিক্রিজিং হতে গেলে লেস দেন অর ইকুয়ালস টু 0 হতে হবে। তাহলে আমি এভাবে লিখতে পারি, হ্রাস হয় লেস দেন ইকুয়ালস টু 0 হলে।
এই জিনিসটা শূন্যের চেয়ে ছোট কখন হচ্ছে, এই ভ্যালুটা মানে তো অ্যাকচুয়ালি তোমার এই যে এই ভ্যালুটাই, মানে এই ভ্যালুটাই, তাই না? এই ভ্যালুটা শূন্যের চেয়ে ছোট কখন হচ্ছে? শূন্যের চেয়ে ছোট হওয়া মানে হচ্ছে নেগেটিভ হওয়া। নেগেটিভ মানে কি? দেখো দুইটা মাইনাস, এই যে এই দুইটার চিহ্নই যদি নেগেটিভ হয়, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। তার মানে এই রিজিয়নটা পজিটিভ জোন। প্লাসে প্লাসে প্লাস হয়, তার মানে এই জোনটাও পজিটিভ জোন। বাট আমার দরকার শূন্যের চেয়ে ছোট হলে। শূন্যের চেয়ে ছোট হওয়া মানে নেগেটিভ হওয়া। তাহলে নেগেটিভ কোথায় হবে? মাঝের জোনটাতে নেগেটিভ হবে। কথাটা বুঝো, এই জোনের যে কোনো একটা সংখ্যা যদি আমি নিই, এই জোনের যে কোনো একটা সংখ্যা যদি আমি নিই, তাহলে একটা পজিটিভ আসবে, একটা নেগেটিভ আসবে। পজিটিভ এবং নেগেটিভের গুণফলটা কিন্তু নেগেটিভ হবে, এবং আমার কিন্তু নেগেটিভ দরকার। শূন্যের চেয়ে ছোট হওয়া মানে নেগেটিভ হওয়া। তার মানে হ্রাস হয় কোন ব্যবধিতে? 2 থেকে 3-এর ভিতরে, ঠিক আছে? ইকুয়াল আছে, ইকুয়াল থাকলে আমরা 2 এবং 3 দুইটাকেই নিব, 2 কেও নিব, 3 কেও নিব। বা এটাকে তুমি এভাবে লিখতে পারো, 2 এবং 3 এভাবেও লিখতে পারো। আচ্ছা, একটু না সমস্যা হয়েছে। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে আমার মিডল টার্ম করতে একটু ভুল হয়েছে। দেখো, এটার মিডল টার্ম তো এটা না। এটার মিডল টার্ম কি হয়? এটার মিডল টার্ম তো এরকম না। এটার মিডল টার্ম হচ্ছে এটা 5 1 6, তাই না? কি বলতেছি সব? 5 আর 1 এর যোগফল হচ্ছে 6, 5 1 5। তো এখানে হবে 1, এখানে হবে 5। হোয়াট এভার, ইট ডাজন্ট ম্যাটার। আমার 2 এবং 3 এর জায়গায় 1 এবং 5 হবে। এখানে হবে 1, এখানে হবে কত? এখানে হবে 5। বাট আমার জোন কিন্তু সেম থাকতেছে, জোন সেমই থাকবে। তুমি যদি এভাবে শর্ট করে লেখো তাহলে 2 3 থাকলো না, 1 5 থাকলো, ম্যাটার করে না, জোন সেম থাকতেছে। তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে 1 থেকে 5, ক্লোজড ইন্টারভাল। আচ্ছা, বৃদ্ধি পাবে কোথায়? বৃদ্ধি পায় বা ইনক্রিজিং, ইনক্রিজিংটা কোথায় হচ্ছে? ইনক্রিজিংটা হচ্ছে g প্রাইম x গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 হলে। 0 চেয়ে বড় হওয়া মানে হচ্ছে পজিটিভ হওয়া। পজিটিভ কোথায় হবে? মাইনাসে মাইনাসে প্লাস হতে পারে, মানে পজিটিভ হতে পারে, অথবা প্লাসে প্লাসে পজিটিভ হতে পারে। তার মানে তোমার রিজিয়নটা দাঁড়াচ্ছে কোনটা? রিজিয়নটা দাঁড়াচ্ছে এই সাইডটা হবে, অথবা এই সাইডটা হবে, অথবা না, অ্যাকচুয়ালি দুইটাই হবে। দুইটাতে একটা অ্যাট দ্য সেম টাইম হওয়া পসিবল না, কারণ দুইটা ডিসক্রিট। একটা এই মাথায় আছে, একটা ওই মাথায় আছে, দুইটা অ্যাট দ্য সেম টাইম হবে না। অথবা হবে, ঠিক আছে? হয় এইটা হবে, না হলে ওইটা হবে। তাহলে অথবাটাকে আমরা কিভাবে লিখতে পারি? মাইনাস ইনফিনিটি থেকে 1 পর্যন্ত, অথবা মানে হচ্ছে ইউনিয়ন কত? 5 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। এই তো এই ব্যবধিতে সে হ্রাস পায়, মানে ডিক্রিজিং ফাংশন, এবং এই ব্যবধিতে সে বৃদ্ধি পায়।